লিন নামের খুবই সহজ সরল একটি মেয়ে, যে কিনা প্রতিনিয়তই তার হাজব্যান্ডের কাছে খুবই অত্যাচারিত হতো। তাই লিন তার জীবন নিয়ে অনেক কষ্টে ছিল। কিন্তু হঠাৎ করেই লিনের জীবনে চলে আসে লিয়ান নামক একজন হ্যান্ডসাম ছেলে, যে কিনা ছিল শহরের সবচাইতে বড় কোটিপতি ব্যক্তি। তবে তার আবার একটি ছোট্ট ছেলে ছিল, আর সেই ছেলেরই দেখাশোনা করার জন্য লিয়ান লিনকে তার বাড়িতে কাজ দেয়। লিনও এতে যেন নতুন এক আশ্রয় খুঁজে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, হঠাৎ করে লিয়ান জানতে পারে যে এই লিনই হচ্ছে তার ছেলের মা, যার সাথে অনেক বছর আগে সম্পর্ক শেষ হয়েছিল। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল? লিয়ানকে অবশেষে লিনকে আপন করে নিতে পেরেছিল, আর তাদের ঘটনার রহস্যই বা কি ছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। কথা দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বোর হবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা জাওয়ের নুডলসের দোকান দেখতে পাই। তার হাতের রান্না খুবই ভালো, তাই সবসময় তার দোকানে অনেক ভিড় হয়ে থাকে। আশেপাশের সব দোকানদাররা এটা নিয়ে খুবই বিরক্ত। তার জন্য তাদের দোকানের ভিতরে কোনো ভিড়ই হয় না। এজন্য একটা খারাপ ছেলে তাদের দোকানে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে জাওয়ের মা সেই ছেলেটার গাড়ি এক হাত দিয়ে উঁচু করে ফেলে। এটা দেখে তো আমাদের সাথে সবাই অবাক হয়ে যায়। খারাপ লোকটি পালিয়ে যায়। বাচ্চাটি অনেক খুশি হয়। এরপর আমাদের লিড মেল মিস্টার লিয়ানকে দেখানো হয়। জাওদের দোকানের সেই ঘটনা লাইভে দেখানো হচ্ছিল। মিস্টার লিয়ান সে লাইভ দেখছিল। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে তাদের খোঁজ নিতে বলে। আমরা বুঝতে পারি তার সাথে জাওয়ের কোনো সম্পর্ক আছে। আবার তার মিশনে দেখতে পায় সে একটা শক্তিশালী মেয়ে, অর্থাৎ জাওয়ের মায়ের সাথে নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক সম্পর্ক করে সে। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে সে তাকে চিনতে পারেনি। এদিকে জাওয়ের মাকে তার দাদি কল দেয় এবং দেখা করতে বলে। তার দাদির সাথে ইনের মিল ছিল। তারা সেখানে যায়। সেখানে থাকা জিয়ে নামক একটা বাচ্চাকে জাওয়ের মা তার নিজের সন্তান বলে, কিন্তু বাচ্চাটি সেটা অস্বীকার করে। এরপর দাদি তাকে একটি কাগজে সাইন করে ডিভোর্স করে নিতে বলে এবং সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। জাও সেটা নিয়ে ছিঁড়ে ফেলে। সেটা দেখে দাদি রেগে যায় এবং জাওকে মারতে যায়। জাওয়ের মা তার হাত ধরে তাকে সরিয়ে দেয়। এটা দেখে ইন রেগে যায় এবং তাদেরকে মারতে শুরু করে। অন্যদিকে লিয়ানও খোঁজ নিয়ে এখানে চলে আসে। তারা মায়ের থেকে মারার শব্দ পেয়ে দ্রুত ভেতরে যায়। ভেতরে মার খেয়ে জাও সেন্সলেস হয়ে যায়। জাওয়ের মা তাকে কোলে নিয়ে অসহায় হয়ে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই সেখানে লিয়ান আসে এবং ভাবে জাওয়ের মাই তার কোনো ক্ষতি করেছে। রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে জাওয়ের মাকে শিক্ষা দিতে বলে এবং নিজে জাওকে কোলে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে জাওয়ের মা তাকে খুঁজতে থাকে। তখন সে তাকে খুঁজে না পেয়ে রেগে একটা সোফা উঁচু করে তার পাওয়ার দেখায়। লিয়ানের লোক তার দিকে এগিয়ে যায়। তখনই সেখানে জাও চলে আসে। আমরা জানতে পারি জাও মূলত লিয়ানের ছেলে। 2 সপ্তাহ আগে যাকে সে মা বলছে, অর্থাৎ লিন তার জীবন বাঁচিয়েছিল, তাই সে তাকে মা বলে ডাকছিল। লিন যে সোফা ধরেছিল সেটা লিয়ান ধরে। ঠিক তখনই লিয়ান সেটা ছেড়ে দেয়। বেচারা লিয়ান তো সোফার উপরেই পড়ে যায়। লিয়ান জাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গাড়ি থেকে নামার সময় লিন গাড়ির দরজা একদমই খুলতে পারে না। এটা দেখে লিয়ান বলে, সত্যি তো তুমি একটা বোকা, গাড়ির দরজা কিভাবে খুলতে হয় তাও জানো না। লিন ভাবে আমি একটু ঠেলে দিলেই হবে। এভেবে সে ধাক্কা দিতেই পুরো দরজা খুলে হাতে চলে আসে। মানে এটা একটা ফানি সিন ছিল। জাও বলে, ওটা মাটিতে ফেলে দাও, বাবা সামলে নেবে। বাবাকে বলে এটা মায়ের দোষ না, হয়তো গাড়িটা খারাপ ছিল। এই বলে মাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর লিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি গিয়ে খোঁজ নাও দেশে জন্মগতভাবে এমন অতিমানব শক্তির মানুষ কয়জন আছে। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। এই বলে সে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পরে লিয়ান ভাবে, সেই রাতে যার সাথে আমার ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছিল আর যার থেকে আমি ছোট্ট বাচ্চাটাকে জন্ম দিয়েছি, সে কি তাহলে এই মেয়েটাই? কিন্তু তখন তো সবাই বোকা ছিল। এরপর তারা বাড়িতে চলে যায়। লিন তার পাওয়ার দেখিয়ে জাওকে হ্যাপি করার জন্য বাড়ির বাইরে থাকা শোপিস উঁচু করে আছাড় মেরে ভাঙতে থাকে। এটা দেখে জাও অনেক হ্যাপি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে থামাতে যেতে চায়, কিন্তু লিয়ান তাকে থামিয়ে বলে, অনেকদিন পর দেখছি ছোট বাচ্চাটা এত খুশি হয়েছে, থাক ওদের ভাঙতে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে 10 মিনিটে 30 মিলিয়ন টাকা লস হয়েছে। এটা শুনে লিয়ান অবাক হয়ে যায় এবং সেখানে যায়। তাকে থামাতে চায় না। এই নিয়ে বাবা ছেলের জোড়াজুড়ি হয় এবং লিয়ান মাঝখানে পড়ে যায়। লিন লিয়ানকে কোলে তুলে নেয়। এটা দেখে লিয়ান সে রাতের কথা মনে পড়ে যায়। পরবর্তীতে লিয়ানের অ্যাসিস্ট্যান্ট লিনের সব খবর এনে দেয় লিয়ানকে। সে বলে, এদেশে একমাত্র সেই এমন শক্তির অধিকারী। সে রাতে আপনার সাথে সেই ছিল। তার বিয়ে হয়ে গেছে। মিস লিন ডিভোর্স হওয়ার পরেও সম্ভবত তার স্বামীর সাথেই ছিল, আর 10 মাস পর তাদের বাচ্চার জন্ম হয়। লিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, বিয়ে হয়েছিল? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, ওই পরিবারটা একদমই খারাপ। তারা কখনোই মিস লিনকে মানুষ হিসেবে দেখেনি, বরং তার সব সম্পত্তি নিজেদের নামে নিতে চেয়েছে আর তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এটা শুনে খুশি হয়ে লিয়ান বলে, ডিভোর্স তো ভালোই হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এত হ্যাপি কেন? নাকি তুমি মিস লিনকে পছন্দ করে ফেলেছ? আরও বলে, মিস লিন যদিও একটু বোকা, কিন্তু ছোট বাচ্চাদের প্রতি তার মনটা খুবই ভালো। সে একদম সরল। লিয়ান বলে,
এই কয়েক বছরে অনেক মানুষই ছোট বাচ্চাটাকে খুশি করে আমার মিসেস হতে চেয়েছে, কিন্তু কে আসল কে নকল এখনো বুঝতে পারিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে যে ভালো খাবার খাওয়ার বাহানা করে। মিন বলে, আর তুমি পাস্তা খেতে চাও? তাহলে 3 রকম রান্নাই করতে হবে। এই নিয়ে সে মাকে বলে, মা বলেছিলাম না কাপড়টা হাত দিয়ে ধোও, দেখো পুরো নষ্ট করে ফেলেছে। মা বলে, তোমাদের সেবা করতে করতে আমার কোমর ভেঙে যাচ্ছে। এরপর মিনকে বলে, আমি কি তোমার শাশুড়ি না গৃহকর্মী? আমি আর পারবো না। মিন বলে, মা আমি ওইভাবে বলতে চাইনি। মা বলে, ওই বোকা লোকটাকে আর ডেকে আনবো না। মিন নিষেধ করে দেয়। মা আবারও বলে, আরে সে তো একটা বোকা মাত্র, তাকেই নি কি হবে, ও নতুন বাড়িতে থাকছে, নিজের টাকা 1 পয়সাও বাড়িতে দেয় না। মিন বলে, ফ্রি খাওয়া দাওয়া করে আবার চাকর বাকরের মতো ব্যবহার করে, এটা হতে পারে না। মা বলে, ইনকে বলতে হবে, লিনকে ফোন দাও, বলো বাচ্চা অসুস্থ, টাকা দরকার। সে তো জিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি টেনশন করে, হয়তো কিছু টাকা বের করে আনতে পারবে। এদিকে দেখা যায় রাতে লিয়ান ঘরে আসলে লিন বলে, যাও ইয়ানিয়ানের সাথে খেলতে চায়। ইয়ানিয়ানকে বলো আমাকে জিজ্ঞেস করুক এই পোশাকটা কেমন লাগছে, মানে তার সব কয়া বোকা বোকা। এটা শুনে লিন ভাবে, আমি কি এই বোকা মেয়ের সাথে প্রেমে পড়ছি নাকি? এটা ভেবে লিনকে বলে, এই বোকা মেয়ে, তুমি কি আমাকে সিডিউস করার ট্রাই করছো? লিন জিজ্ঞেস করে, সিডিউস মানে কি? এটা কি খাওয়া যায়? আরও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ছোট বাচ্চার কাছে আসছো? তুমি কি সত্যিই ছোট বাচ্চাটাকে নাকি আমাকে পছন্দ করো? আরও বলে, যদি সব কিছু মিথ্যা হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স পেতে সাহায্য করতে পারি। লিন আবারও বোকার মতো প্রশ্ন করে যে, ডিভোর্স কি? এটা কি খাওয়া যায়? তখন ইন ফোন করে লিনকে বলে, তুই কোথায় গেছিস? 1 সপ্তাহ হয়ে গেল, এখনো বাড়ি ফিরিসনি কেন? লিন বলে, আপনি তো আমাকে ওখানে যেতে নিষেধ করেছেন। ইন বলে, এখনই আমার কাছে ফিরে আয়, তোর ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে, নিজে যেভাবে পারিস ব্যবস্থা করে নিয়ে আয়। জিয়া অসুস্থ হওয়ার কথা শুনে লিন বিচলিত হয়ে পড়ে। লিয়ানকে বলে, আমার বাচ্চা সিক, আমাকে এখনই যেতে হবে। এরপর লিয়ানের কাছে সে 100 মিলিয়ন টাকা ধার চায় এবং বলে, আমি ফেরত দিয়ে দিব। এটা শুনে লিয়ান বলে, আমার তো মনে হচ্ছে তুমি আসলে বোকা না, ছোট বাচ্চাটা তোমাকে এত ভালোবাসে আর তুমি শুধু টাকার কথাই ভাবছো। আরও বলে, ওই পরিবার তোমাকে কত অত্যাচার করেছে, তবুও তুমি টাকা চাইছো। লিন বিব্রত হয়ে বলে, আমার বাচ্চা তো অসুস্থ, আমাকে যেতেই হবে। যাও এসে তাকে জড়িয়ে ধরে যেতে নিষেধ করে। লিয়ান তার ডাকে সাড়া দেয় এবং লিনকে একটা কার্ড দিয়ে দেয় যেখানে 5 মিলিয়ন টাকা ছিল। টাকাটা দিয়ে বলে, ধরে নাও এটা দিয়ে ছোট বাচ্চার কাছে তোমার ঋণ শোধ হয়ে গেল। লিন দ্রুত তার আগের শ্বশুর বাড়িতে যায়। সেখানে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, কোথায় ব্যথা করছে তোমার? এই বলে তার কাছে যেতে চায়। মিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কতবার বলছি তোমার গায়ে ভাইরাস আছে, ওকে ছুঁয়ে দেখবে না। ইন তাকে দেখে বলে, এই বোকাকে সাজগোজ করে তো দেখতে বেশ ভালোই লাগছে। মিন বলে, রাতের বেলা এত সাজছ কেন? ইচ্ছে করে কাউকে সিডিউস করতে চাও নাকি? এই বোকাটারও দেখি বেশ চালাকি আছে। লিন বলে, না না, সত্যি এরকম কিছু না। মিন রেগে গিয়ে বলে, পুরুষদের মন পাওয়া খুব কঠিন, তুমি কিভাবে যে এত সহজে পেয়ে গেলে তুমিই জানো, আমি এটা হতে দিব না। এই বলে কেচে নিয়ে তার চুল কাটতে থাকে আর বলে, তুমি তো চাও মানুষ তোমার দিকে তাকিয়ে থাকুক, তাই না? এই যে দেখো, চুল কেটে দিলে আরো বেশি মানুষ তাকাবে। চুল কাটতে কাটতে তৃপ্তি নিয়ে মিন বলে, কাল সবাইকে দেখাবো একটা নিচু মনের মেয়ের আসল রূপ। মা বলে, অনেক হয়েছে, এবার থামো, এত ভালো ড্রেস পরলেও বোকা তো বোকাই থাকবে। ইন বলে, ওর মতো সুন্দরী পাশে থাকলে কে আর না পটে থাকতে পারে, আর সে টাকা চায়। মিন লিনের কাছ থেকে কার্ড কেড়ে নেয়। লিন বলে, এই বাচ্চার তো কোনো অসুখই নেই, ছোট্ট বাচ্চাটাকে পুরোপুরি ইউজ করা হচ্ছে। এরপর কার্ডের টাকা দেখে তারা সবাই বেশ খুশি হয়ে যায়। ইনার মিন তো তখনই মার্কেট করতে বের হয়ে যায়। মা লিনকে বলে, এত কান্না করছো কেন? নিজের এত টাকা আছে বলে রাজকুমারী ভাবছো নাকি নিজেকে? আজ রাতে ঘরটা ক্লিন করে দেবে। এই বলে তার হাতে একটি ঝাড়ু ধরিয়ে দেয়। আরও বলে যে, কাজ শেষ না হলে কাল খাবার পাবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর যখন খাওয়ার সময় লিন খেতে যায় তখন মিন বলে, তুমি প্রতিদিনই খেতে চাও, লজ্জা নেই তোমার? আমাদের পরিবারের খাবারের ভাগ নষ্ট করো না। লিন বলে, আমার ক্ষুধা লেগেছে তো। এটা শুনে মিন কিছু ভাত মাটিতে ঢেলে দিয়ে বলে, নাও খাও। অন্যদিকে লিয়ান তার চেম্বারে বসে একটি গয়নার ডিজাইন দেখছিল এবং বলে, 5 বছর হয়ে গেল এই জেড পেন্ডেন্টের আসল মালিককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সামনে দাঁড়িয়ে থাকা এমপ্লয়ীদেরকে বলে, তাহলে তোমাদেরকে রেখে কি লাভ? তার অ্যাসিস্ট্যান্ট ভাবে, ম্যাডাম লিন চলে যাওয়ার পর থেকেই মালিকের মেজাজ খুব খারাপ হয়ে গেছে। যাও এসে বলে, বাবা আমি মাকে খুঁজতে চাই, আমি ভয় পাচ্ছি যদি মাকে কেউ কষ্ট দিয়ে ফেলে। লিয়ান কিছুটা রেগে গিয়ে বলে, আবারও বলছি সে তোমার মা না, সে শুধু এসেছিল আমাকে সিডিউস করার জন্য এবং টাকা নেওয়ার ধান্দায়। তখন যাও সেই ডিজাইনটা দেখে বলে, এটা তো মায়ের করা। এটা শুনে লিয়ান ভীষণ অবাক হয়ে যায়। দ্রুত লিনের কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়। লিন মিনকে অত্যাচার করছিল, তাকে মাটি থেকে খাবার খাওয়ার জন্য বাধ্য করছিল। তার গলায় একটি জেড পেন্ডেন্ট ছিল, সেটা সে ছিঁড়ে ফেলে। লিন সেটা ফেরত চায় কিন্তু মিন সেটা ফেলে দিয়ে ভেঙে দেয়। এটা দেখে রেগে গিয়ে লিন তার শক্তিতে কাঠের চেয়ার ভেঙে তাকে মারতে যায়। লিন তাকে লাঠি মেরে ফেলে দেয়, আরও মারতে যায়। ঠিক তখনই সেখানে লিয়ান তার লোকদের নিয়ে চলে আসে। সে এসে লিনকে বাঁচিয়ে নেয়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে লিন এবং জাওয়ের ডিএনএ ম্যাচ করেছে।
তার মানে 5 বছর আগে ওই মেয়েটার কেউ না, লিনি। কিন্তু লিয়ান বলে 5 বছর আগে তো এমন বোকা ছিল না। অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা নিয়ে তদন্ত করবে বলে জানায়। লিয়ান আবারও তাকে আগামীকালকে ডিভোর্সের ব্যাপারটার উপরে খেয়াল রাখতে বলে। পরের দিন ডিভোর্সের খবর পুরো শহরে ছড়িয়ে দেওয়া হয়। তাদের ডিভোর্সের অফিসের সামনে অনেক লোক ছিল। তখন সেখানে ইনমিন আসে। ইন এসব দেখে প্রচণ্ড রেগে লিনকে চড় মারে। লিনও ভয় না পেয়ে উল্টো চড় মারে। মিন তার নামে খারাপ কথা বলে যে সে নাকি ইনকে ধোকা দিয়েছে। ইনও একই কথা বলে। জাওয়ের এটা দেখে সহ্য হয় না। সে পুরো শহরে ইন এবং মিনের ব্যাপারে পোস্টার ছড়িয়ে দেয়। এটা দেখে ইন আরও বেশি রেগে যায়। সে রেগে গিয়ে সবার কাছ থেকে পোস্টারটা কেড়ে নিতে থাকে এবং ইনসাল্টেড হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে লিন ভীষণ খুশি হয়। এরপর তাদের ডিভোর্সের কাজটাও সম্পূর্ণ হয়। এরপরেও ইন এবং মিন তাদেরকে বাজে কথা বলতে থাকে, কিন্তু যাও তাদেরকে চুপ করিয়ে দেয় নিজের কথা দিয়ে। তারা সেখান থেকে বের হয়ে একটা দামি গাড়ি দেখতে পায়। সেটাই শহরের সবচেয়ে ধনী লোকের গাড়ি। গাড়ি থেকে লিয়ান নামে, কিন্তু এনারা দেখতে পায় না। পেছন থেকে ইন দেখে ভাবে এই একটা কিছু চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারে না যে এটা লিয়ান। এরপর তাদের বিয়ে হয়। লিয়ান তাকে অনেক দামি ব্যাগ এবং অনেকগুলো দামি দামি গাড়ি উপহার হিসেবে দেয়। লিন বলে এত কিছু দরকার নেই। লিয়ান বলে বোকা মেয়ে, যে তোমাকে ভালোবাসে তার কাছে যতই দাও না কেন সবসময় কম মনে হয়। আরও বলে আজকে থেকে আমরা একটা পরিবার, আর সবকিছু আরও ভালোই হবে। লিন খুশি হয়। যাও খুশি হয়ে বলে হ্যাঁ, আমরা এখন একটা পরিবার। খুশি হয়ে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে সিন শিফট হয়। আমরা দেখি প্রত্যেকবার গাড়িতে উঠে একটা করে দরজা ভাঙছে লিং। অ্যাসিস্ট্যান্ট বলে 1 মাসের মধ্যে গ্যারেজের সব গাড়ি রিপেয়ারের জন্য পাঠানো হয়ে গেছে। লিয়ান তখন তাকে বলে পুরো শহরে সেরা ডাক্তারদেরকে এখনই ডেকে পাঠাও। এরপর তারা বাড়িতে যায়। সেখানে হাউসকিপার মিয়াও কাজের লোকদের সাথে বলে একটা বোকা মেয়ে হঠাৎ করে গৃহবধূ হয়ে গেল। কাজের লোক বলে তবুও সারার ছোট মালিক ওর সাথে এত ভালো ব্যবহার করছে কেন? চেহারা হোক বা ফিগার, সব দিক থেকেই তো অন্যদের চেয়ে কম। মিয়াও বলে ওর ভাগ্য আদৌ এবারের বউ হওয়া আছে কিনা সেটাই তো এখনো ঠিক না। ওপরে গিয়ে যাও তার মাকে বলে তোমার আর বাবার বায় হয়ে গেছে, তোমার এখন সংসার করতে হবে, আমাকে একটা বোন দিতে হবে। বোকালিন বলে হ্যাঁ, আমি তো সবচেয়ে বেশি সংসার খেলা খেলতে ভালোবাসি। এটা শুনে যাও হতাশ হয়ে যায়। এরপর মিয়াওকে বলে তুমি মাকে গোসল করিয়ে কাপড় চেঞ্জ করে দাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। গোসল করে এসে কাপড় পরতে গেলে মিয়াও তার হাত থেকে কাপড় কেড়ে নিয়ে বলে এই বোকা, তোর মতো কারো এত ভালো জিনিস পাওয়ার কোনো যোগ্যতাই নেই। আরেকজন কাজের লোক তাকে বলে দেখিস তুই যদি এটা পরিস এই বোকাটার চেয়েও 100 গুণ বেশি সুন্দর লাগবে। মিয়াও বলে আনফর্চুনেটলি দুঃখের বিষয়, বোকাটা যেটা পরে সেটা আমি পড়তেও ঘৃণা করি। এই বলে সেটা সে ছিঁড়ে ফেলতে চায়। লিন তখন তাকে আটকায় এবং বলে লিয়ান এটা আমাকে গিফট করেছে, এটা ছিঁড়ে ফেলো না। কাজের লোক বলে মিয়াও সীমা ছাড়িয়ে যাচ্ছ, সে কিন্তু এখন এই বাড়ির বউ। মিয়াও বলে কি, তুমি এই বোকাটাকে ভয় পাচ্ছ? আমাদের সাহায্যেই তো স্যার তাকে পছন্দ করেছে। সে আরও বলে আমি 5 বছর ধরে ছোট মালিকের যত্ন নিচ্ছি, এখন কি একটা বোকা এসে আমাকে সরিয়ে দেবে নাকি? কাজের লোক বলে ঠিকই বলেছ, ছোট মালিকের চোখে তুমি তো তার অর্ধেক মা হয়ে গেছো। এই বোকাটা না থাকলে এই জায়গাটা তোমারই হতো। মিয়াও লিনের দিকে তাকিয়ে বলে ওকে তো গোসল করাতে হবে তাই না? চলো আজকে ওকে ভালোভাবে সার্ভিস দিই। এই বলে তারা তার দিকে এগিয়ে যায়। এটা দেখে লিন ভীষণ ভয় পেয়ে যায়। মিয়াও বলে ম্যাডাম, আপনাকে তো আমরা গোসল করাবো, এমন গোসল যা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। সে ভয়ে যাওকে ডাকতে যায়। তারা তাকে আটকে বলে তুমি তো বেশ চালাক, ছোট মালিককে ব্যবহার করে নিজের প্রস্তাব দেখাচ্ছ। কাজের লোক বলে শুনেছি এই মেয়েটা ভিলায় ঢোকার পর থেকেই স্যারের সাথে একই রুমে থাকছে। মিয়াও বলে সত্যি বলতে আমি খুবই কিউরিয়াস, ওর শরীরে এমন কি আছে, তার কাপড়টা খুলে দাও। কাজের লোক তার কাপড় খুলতে গেলে লিন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। সে অবাক হয়ে বলে কি ব্যাপার, এই বোকাটার শক্তি তো অনেক বেশি, ধরাই যাচ্ছে না। মিয়াও তাকে লাথি মেরে ফেলে দিয়ে বলে এই বোকা, কাপড় না খুলে গোসল কিভাবে করবি? এটা কিন্তু ছোট মালিকের আদেশ, তার কথা না মানলে এই বাড়িতে থাকতে পারবি না। এরপর তাকে জোর করে বাথটাবে নিয়ে গিয়ে গোসল করাতে থাকে। মিয়াও বলে দেখেছ, একদমই সাহস নেই, প্রতিরোধও করতে পারে না, একদম ফানি। লিন তখন কান্না করে তাকে সেখান থেকে ছেড়ে দিতে বলে। মিয়াও বলে কেন, কেমন লাগছে? সবাই মিলে তোমাকে সার্ভিস দিচ্ছি, এখন তুই এই পরিবারের বউ, এই সার্ভিস পাওয়ার জীবনটার সাথে অভ্যস্ত হতে হবে, বুঝতে পারলি? এই বলে আবারও তাকে পানিতে চুবাতে থাকে। তখন ঘরের বাইরে লিয়ান এবং তার অ্যাসিস্ট্যান্ট এসে দরজায় নক করে। এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়, বুঝতে পারে না এখন তারা কি করবে। কাজের লোক লিনের মুখ চেপে ধরে। তখন বাইরে যাও আসে। মিয়াও বাইরে এসে বলে ম্যাডামকে গোসল করানো হচ্ছে, একটু অপেক্ষা করুন, তাকে নিয়ে আসছি। তখন আবার ডক্টরও চলে আসে, এজন্য লিয়ান নিচে চলে যায়। মিয়াও কোনো মতে বেঁচে যায়। মিয়াও রশি দিয়ে তাকে বেঁধে দেয়। আমার লিয়ানের নিচে এসে লিনের জন্য মন খারাপ করতে থাকে। সে কোনো বিপদের আশঙ্কা পায়, এজন্য সে উপরে চলে আসে। সে গিয়ে দরজা ভেঙে ভেতরের দিকে ঢোকে। তার আসার শব্দ শুনে আগেই তারা তার হাতের বাঁধন খুলে দিয়েছিল। লিয়ান যখন যায় লিন সেন্সলেস হয়ে পড়ে। মাও এমন ভান করে যেন তারা কিছুই করেনি। উল্টো লিন নিজেই অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু লিয়ান সেখানে রশি পরে থাকতে দেখে এবং সব কিছু বুঝতে পারে। সে মিয়াওকে জোরে একটা থাপ্পড় মারে। তার অ্যাসিস্ট্যান্টকে তাদেরকে শিক্ষা দিতে বলে এবং লিনকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয়। ডক্টর এসে চেক করে বলে এনার তো মাথায় গভীর ক্ষতের চিহ্ন,
হয়তো কয়েক বছর আগে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, তাই তার মাথায় প্রবলেম হয়ে গেছে। যাও জিজ্ঞেস করে আমার মা কি জেগে উঠবে না? ডক্টর বলে এটা তার সাময়িক সেন্সলেস হওয়া, কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। লিয়ান তখন একটু নিশ্চিন্ত হয়। রাতে লিন তার 5 বছরের ভিশন দেখতে পায়, কিভাবে সে টর্চার্ড হয়েছে, তার সেন্স ফিরে এসে জাওয়ের হাতে একটি চিহ্ন দেখে বুঝতে পারে যে সেই তার আসল সন্তান। এরপর লিয়ান তার কাছে জানতে চায় গোসল করার সময় তার সাথে কি হয়েছে। মিয়াও এবং তার কাজের লোককেও আনা হয় সেখানে। তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে। তারা বলে আমরা তো ম্যাডামের জীবন বাঁচিয়েছি, তিনি তো হঠাৎ সিক হয়ে পড়েছিলেন, আমরা সেদিন রাত না থাকলে তার যে কি হতো। তখন লিনও বলে হ্যাঁ তারা ঠিক কথা বলেছে। এটা দেখে লিয়ানও অবাক হয়ে যায়। লিন তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে সে ঠিক আছে। আমরাও বুঝে যাই যে ওই ঘটনায় লিন ঠিক হয়ে গেছে, সে এখন আর বোকা নেই। লিন সেখান থেকে চলে যায়। মায়া অনেক কাজে কথা বলতে থাকে, কিন্তু লিন তো বোকা হওয়ার ভান করে যাচ্ছিল। এক পর্যায়ে মিয়াও একদিন খাবার তার গায়ে ফেলে দিতে চায়। লিন তার হাত ধরে হাত মুচকে দেয় এবং খাবারটি নিজের হাতে নিয়ে নেয়। এটা দেখে অন্য মেয়েটা অবাক হয়ে বলে ওকে দেখে তো এখন মোটেও বোকা মনে হচ্ছে না। এরপর লিন তাদেরকে দরজা বন্ধ করে আচ্ছা মতো মারতে থাকে। বাইরে থেকে লিয়ান শব্দ শুনে দরজা ভেতরে ঘরে ঢুকে, কিন্তু লিন আগেই নিজের কাপড় ছিঁড়ে রেখেছিল এবং লিনকে দেখে এমন ভান করে যেন মিয়াওরা তাকে মারছিল। লিয়ান ভীষণ রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে তাদের ব্যবস্থা করতে বলে। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বাহিরে নিয়ে যায়। এরপর তারা তিনজনে একসাথে বসে সময় কাটাচ্ছিল। তখন লিনের কোনো ইনের কল আসছে। সে পেট ব্যথার নাম করে সেখান থেকে উঠে গিয়ে ইনের কলটা রিসিভ করে। ইন তখন তার কাছে ডিজাইনের ব্যাপারে জানতে চায়। লিন বলে আজকে আমি এসে তোমার সব ডিজাইন করে দিব। কল কেটে দিলে সে বলে তোমরা সবাই আমাকে 5 বছর ধরে টর্চার করছো, আজকে তোমাদের বদলা নেব। এরপর সে সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সেখানে একটি কাজের লোক আসলে সে তাকে বলে যা ওকে বলে দিও আমি আমার এক্স হাজব্যান্ডের বাড়িতে যাচ্ছি। কাজের লোকটি বলে ঠিক আছে। এরপরে লিন সেখান থেকে চলে যায়। কাজের লোকটি লিয়ানকে গিয়ে এটা বলে দেয়। এটা শুনে তারা অবাক হয়ে যায়। তারা বাব্বাটা মিলে বুদ্ধি করে। লিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে কল করে লোকদেরকে নিয়ে আসতে বলে। লিনও সেখানে যায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে বলে তোমরা গত 5 বছরে আমাকে যত কষ্ট দিয়েছ আমি তিলে তিলে তোমাদেরকে তা ফেরত দেব। ভেতরে মিন বলে আগামীকালই ডিজাইন কম্পিটিশন, কিন্তু আমার কাছে একটা ঠিকঠাক ডিজাইনও নেই, আমি কি দিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করব? মা বলে আরে টেনশন করো না, আমার ছেলে তো একটা বোকা মেয়েকে আবার ফিরিয়ে আনছে। আরও বলো আগে তো অনেক বড় ডিজাইনার ছিল, নিশ্চয়ই কাজে লাগবে। ইন বলে হ্যাঁ সত্যি তুমি ঠিক বলেছ, এতদিন আমরাও ডিজাইন দিয়ে টিকেছিলাম, এখন হঠাৎ করেও ছাড়া চলা সম্ভব না। তখনই সেখানে লিন এসে ঠোকে। তাকে দেখে ইন শুনিয়ে বলে আমি তো বলেছিলাম একটা ফোন দিলে ওকে আবার ফিরিয়ে আনা যাবে, সে আমার কাছে ফিরে আসবেই। আরও বলে ডিভোর্স হয়ে গেলেও ওই বোকা মেয়েটাকে আবারও ফিরে এসে আমাদের সেবা করতেই হবে। তখন তার মা তাকে বলে এই বোকা দাঁড়িয়ে আছিস কেন, আমরা এখনো খাইনি, যা তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়, তারপর ওই ডিজাইনগুলো ঠিক করে দে। লিন তখন সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে মা ভীষণ রেগে যায় আর বলে এই যে বোকা তোর সাথে কথা বলছি, এবং রেগে গিয়ে তাকে মারতে যায়। লিন তখন তার হাত ধরে মোচকে তাকে দূরে সরিয়ে দেয়। ইন অবাক হয়ে বলে এই বোকা মেয়েটা পাগল হয়ে গেছে নাকি? লিন তাকেও লাথি মেরে ফেলে দেয়। মা হতবাক হয়ে বলে এটা কি হচ্ছে, এ তো সেই বোকা না। মিন ইনের কাছে যেয়ে বলে এ তো আগের মতো কিছু নেই, কিছু একটা বদলে গেছে। ইন বলে এটা অসম্ভব, কারণ ডক্টর বলেছে ও আর কখনো আগের অবস্থায় ফিরতে পারবে না। এরপর সে লিনকে বলে আজকের ঘটনা আমি মাফ করে দিতে পারি, কিন্তু মনে রেখো আগামীকালই জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতা, তুমি কি জানো এটা কত বড় একটা ব্যাপার? মিন বলে এটা পুরো দেশে ডিজাইনারদের জন্য সবচেয়ে বড় মঞ্চ। লিন বলে পরশু প্রতিযোগিতা, লিয়ান তো ডিজাইন আনতে ভুলে গিয়েছে, এটা সে বোকা ভেবে বলে। এতে তারা একটু নিশ্চিন্ত হয় যে তার আসল রূপে সে ফিরে এসেছে। এরপর দেখা যায় মা তাকে রান্না করতে যেতে বলে। সে রান্না করতে চলে যায়। তার হাতের পোড়া দাগ দেখে তার মনে পড়ে যায় মিন গরম তেল দিয়ে তার হাত পুড়িয়ে দিয়েছিল ইচ্ছাকৃতভাবে। এটা মনে পড়ার পর সে মনে মনে বলে এখন সময় এসেছে তোমাদের ওই অসহ্য যন্ত্রণার স্বাদ ভোগ করতে হবে। সে ইচ্ছে করে তখন একটা প্লেট ভেঙে ফেলে। শব্দ শুনে তার মা বলে এভাবে তো পুরো রান্নাঘরটাই ভেঙে ফেলবে। মিন তখন বলে দেখে মনে হচ্ছে অনেকদিন মার খায়নি। এরপর সে প্রচণ্ড রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। লিন তার পায়ের কাছে কাচের প্লেট ছুঁড়ে মারে। মিন আরও বেশি রেগে বলে এই মেয়ে তুই কি আমাকে খুন করার চেষ্টা করছিস নাকি? এই বলেই সঙ্গে সঙ্গে তাকে মারতে চায়। লিন তাকে আটকিয়ে বলে আমার হাত ফুসকে পড়ে গিয়েছে। লিন তাকে ধাক্কা দেয় এবং মিনের হাতে গরম খাবার পড়ে যায়। ইন এবং মা আসছে সেখানে। ইন বলে আমি তোকে মেরে ফেলবো। মা বলে ওকে একটা উচিত শিক্ষা দে। লিন বলে না আমি আর কখনো এমন করব না প্লিজ। তারপর তাকে বাইরে নিয়ে এসে মারতে চায়। লিন একটা টেবিল উঁচু করে নিজেকে বাঁচায়। টেবিল ছেড়ে দিলে সেটা ইনের পায়ের উপর পড়ে যায়। মা বলে তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে আঘাত দেওয়ার জন্য? আমি এখনই পুলিশের থাকবো এবং তোমাকে ধরে নিয়ে যাব। লিন বোকা বোকা হয়ে কথা বলতে থাকে। মিন তখন অবশ্যই অ্যাম্বুলেন্সকে ডাকতে বলে আর বলে মা কল করে অ্যাম্বুলেন্সকে ডাকো। এরপর দেখা যায় মা কল করে অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্স এসে ইনকে নিয়ে যায়। বাইরে থেকে লিয়ান এবং যাও এটা দেখতে পায়। লিন এমনটা করছে দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়।
এরপরে আবারও সিন শিফট হয়। দেখা যায় এরপর চেয়ারম্যান ওয়ানকে কল দিয়ে সে বলে আমি কিং বলছি। তারা হতবাক হয়ে যায় যে সে ফ্রন্ট ডেস্ক ডিজাইনার এবং সে গত 5 বছর ধরেই তো নিখোঁজ ছিল। লিন বলে পরশু আমি ডিজাইন ফাইনালে কম্পিটিশনে অংশ নিতে চাই, জানি না আমি যোগ্য কিনা। ওয়ান বলে আপনি যদি এই কম্পিটিশনে পার্টিসিপেট করেন তাহলে সেটা আমাদের জন্য বড় সৌভাগ্য এবং সম্মানের ব্যাপার হবে। আপনি পার্টিসিপেট করেন, আপনি তো জাজ হওয়ার যোগ্য। লিন বলে একটু দেখুন না আমি পার্টিসিপেট করতে পারবো কিনা। ওয়ান বলে ঠিক আছে, আপনি পার্টিসিপেট করলেই জয়ী হওয়াটা প্রায় নিশ্চিত। লিন বলে তাহলে আমাকে একটা সুযোগ করে দিন। ওয়ান বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কল রেখে ওয়ান খুশি হয়ে বলে কিং ফিরে এসেছে। 5 বছর পর অবশেষে আবারও ফিরে আসার সময় এসেছে। এখন আমাদের কোম্পানি গ্রো করবে। একজন জিজ্ঞেস করে আচ্ছা এই কিংটা আসলে কে? আরেকজন বলে সে তো পুরো জুয়েলারি ডিজাইন ইন্ডাস্ট্রির আইকন। এটা একটা খুবই রহস্যময় ব্যাপার, কারণ কেউ কখনো তার আসল পরিচয়টা জানতেই পারেনি, কিন্তু তার প্রতিটি ডিজাইন পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। ওয়ান তখন সবাইকে বলে ভালো করে পরিশ্রম করো, এই কম্পিটিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মঞ্চে যারাই আসবে তারা সবাই ভিআইপি লেভেলের। আর কল কেটে লিন বলে শিনমিং ওয়াওইয়ে পরশু সেই দিন যেদিন আমি আমার সবকিছু তোমার কাছ থেকে ফিরিয়ে নেব। ভাবতেই কৌতূহল লাগছে। যখন তোমরা জানতে পারবে আমি আসলে কে, তখন সেখানে যাও এবং লিয়ান আসে। এরপর তাকে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পথে যাও এবং লিয়ান লিনের ডিজাইন কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে। পরে লিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে এসব বলে আপনি ম্যাডামকে যে কার্ড দিয়েছিলেন সেটা থেকে অনেক টাকা তোলা হচ্ছে। লিয়ান কার্ডটি বন্ধ করে দিতে দিয়েছিল আর সেটা থেকে অনেক টাকা তোলা হচ্ছে শুনে খুবই রেগে যায়, আর অ্যাসিস্ট্যান্ট সেটাকে বন্ধ করে দেয়। এজন্য ইনরা হসপিটালের বিল দিতে পারে না, তাই তাদেরকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপর আবারও সিন শিফট হয়। সিন ডিরেক্ট কম্পিটিশন দেখানো হয়। সেখানে একটা দামি গাড়ি আসে। সবাই ভাবে কিং এসেছে। গাড়ি থেকে লিন বের হয়। সবাই তাকে কিং ভাবছিল, কিন্তু মিন এসে সবাইকে বলে এ তো আমার হাজব্যান্ডের এক্স ওয়াইফ। সবাই এটা শুনে সেখান থেকে চলে যায়। এরপর সে তার কাছ থেকে ডিজাইন নিয়ে ভেতরে চলে যায়। কম্পিটিশন শুরু হয়। জাজ দেখতে পায় দুটো ডিজাইনের কাজ একদম সেম। তারা বলে কেউ কারো ডিজাইনটা কপি করেছে অবশ্যই, না হলে কিভাবে সেম হয়। মিনের ডিজাইনের সাথে আরেকটি ডিজাইনের হুবহু মিল আছে। এই সেই ডিজাইনটি হাতে নিয়ে সবাইকে জিজ্ঞেস করে এটা কার। তখন সেখানে লিন আসে এবং বলে এটা আমার ডিজাইন এবং আমি কিং। মিন তাকে দেখে রেগে গিয়ে বলে এই বোকা মেয়েটা তো আসলে আমার স্বামীর ফেলে দেওয়া একটা অপ্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই না। আমি ওই ডিজাইন চুরি করে কম্পিটিশনে অংশ নিয়েছি। ও তো শুধু একটা হাস্যকর জোগাড়, সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই ওকে। লিন বলে আমার ডিজাইন চুরি করে ডিজাইনার হয়ে গেছো, কি নির্লজ্জ। এটা শুনে ইন রেগে গিয়ে তাকে মারতে চায়, কিন্তু লিন তাকে তার হাত আটকে দেয়। মিন অবাক হয়ে বলে তুমি তো আর বোকা না, এটা আসলে কি হচ্ছে। একজন প্রতিযোগী বলে ও এত আত্মবিশ্বাসের সাথে বলছে, তাহলে কি সত্যি সেই বিখ্যাত ডিজাইনের কাজ চুরি করেছে? মিন বলে মজা করছো নাকি? লিন বলে তুমি তো আগেই সুস্থ হয়ে গেছো, তারপরও বোকা সেজেছিলে নাকি? তুমি কি ইচ্ছে করে কম্পিটিশনে অংশ নিতে এসেছো আর প্রতিশোধ নেওয়ার জন্য? লিন বলে আমি তো শুধু আমার নিজের জিনিসগুলোকে ফিরিয়ে নিতে এসেছি। মিন তখন বলে তাহলে তুমি ভুল হিসাব করছো। শেষ পর্যন্ত কে কাকে ধ্বংস করবে সেটা এখনও ঠিক হয়নি। এরপর সে তার আগের ভিডিও দেখিয়ে বলে সবাই দেখেছো তো, সে তো আগে একটা বোকা মেয়ে ছিল, একটা কুকুরের থেকেও নিচু। এখন হঠাৎ করে সুস্থ হয়ে গেলেও এত অল্প সময়ে এত ভালো ডিজাইন করাটা অসম্ভব। লিনকে বলে আমি বাজি ধরছি 5 বছরে তুমি তোমার সব প্রতিভা হারিয়ে ফেলেছো। যদি তুমি এখনো কোনো ডিজাইন দেখতে না পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আসল চোর। লিন তার হাতে থাকা ব্রেসলেট দেখিয়ে বলে এটা দেখো আমি আসল কিং। মিন ইনকে বলে এটা তো কিং এর ডিজাইন করা প্রথম ব্রেসলেট। ইন বলে তাহলে কি সত্যি সেই কিং? মিন সেটা বিশ্বাস করে না। ওয়ান তাকে স্বাগত জানায়। লিন তাকে যারা ডিজাইন চুরি করেছে তাদেরকে ব্যান করতে বলে। এটা শুনে মিন প্রচন্ড রেগে গিয়ে লিনকে মারতে শুরু করে। লিন তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে উঠে বলে লিন নকল ব্রেসলেট পরে আছে। ওয়ান বলে তোমরা এখানে বসে ডিজাইন করো, তাহলেই বোঝা যাবে কে আসল চোর। তারা আঁকতে শুরু করে। আঁকা শেষ হয়। প্রথমে লিনের ডিজাইন দেখায়। সে তার ডিজাইন সম্পর্কে বলে এই ব্রেসলেটটার নাম ক্রিস্টাল গডেস। এটা ডিজাইনের অনুপ্রেরণা এসেছে বিশাল মহাকাশ থেকে, যেখানে কবিতার মতো কল্পনা আর পৌরাণিক গল্পের মিশ্রণ আছে। এই ডিজাইনটা বলে নৃত্যশিল্পের ক্লাসিক স্টাইল ব্যবহার করা হয়েছে, যাতে যে কেউ এটা পড়লে তার মধ্যে রাজকীয়তার ফিলিং চলে আসে। সবাই এগুলো শুনে হাতে তালি দেয়। একজন জাজ বলে ওয়াও, সত্যি কিং এর কাজ, একজন আসল ডিজাইনারের মতোই। এরপর মিনের ডিজাইন দেখানো হয়। একদম বাজে ডিজাইন। এটা দেখে লিন বলে এখন কে কার ডিজাইন চুরি করেছে তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। সেখানে থাকা অডিয়েন্সরা মিনকে সেখান থেকে বের করে দিতে বলে। ওয়ান গার্ডকে বলে ডিজাইন ইন্ডাস্ট্রির পোকাগুলোকে এখান থেকে বের করে দাও এবং আগামীতে যেন তারা আর কখনোই মঞ্চে ঢুকতে না পারে সেটার কথাও বলে। গার্ড এসে তাকে নিয়ে যেতে চায়। তখন সে লিনকে বলে তুমি কিভাবে আমার এত বছরের পরিশ্রমকে অপমান করলে? লিন বলে এই 5 বছর সবই তো আমি তোমাকে দয়া করে দিয়েছিলাম। তার কাছে গিয়ে তার মুখ ধরে বলে তুমি কি ভাবছো এভাবে সব শেষ হয়ে যাবে? গার্ড তখন তাকে নিয়ে চলে যায়। এরপর ওয়েন তাকে বলে
এই অ্যাওয়ার্ডটা তোমারই প্রাপ্য, আমরা এটা একটু অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে দিয়ে দিব। তখন সেখানে লিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে আসে। লিন প্রাইজ পাবে সেটা জানিয়ে নিয়ে আসে, কিন্তু সে এসে দেখে লিন অন্য কেউ প্রাইজ পাচ্ছে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। হঠাৎ পেছন থেকে দুটো কেক হাতে নিয়ে লিন চলে আসে। এতে লিয়ানকে বলে, তুমি কি আমার মতো এখানেও ফ্রি কেক খেতে এসেছো? লিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেক খেতে এসেছো? লিন বলে, হ্যাঁ অবশ্যই, ফ্রি জিনিসও তো সবচেয়ে মজার। এরপর সে মনে মনে ভাবে, ভালোই হয়েছে, আমি আগেই ফোনে খবর পেয়েছিলাম যে তারা এখানে আসবে, না হলে আজকের এই সত্যটা তাদের সামনে প্রকাশ হয়ে যেত। লিয়ান তখন বলে, চলো বাড়িতে যাই, তোমার জন্য আরো মজার কেক কিনে দেবো আমি। লিন বলে, তুমি সত্যিই ভালো। এরপর তারা বাড়িতে যায়। গাড়ি থেকে নেমে লিন ভেতরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট লিয়ানকে বলে, অদ্ভুত লাগছে, একের পর এক 5টা গাড়ির দরজা ভেঙে ফেললো, আর ম্যাডাম এবার দরজাগুলো আগের মতো ভাঙছে না। এটা যাও খেয়াল করে। তার সন্দেহ হয় যে লিন হয়তো ঠিক হয়ে গেছে, তাই সে তার মাকে নানাভাবে টেস্ট করে। সব টেস্ট লিন নাটক করে বেঁচে যায়, কিন্তু লিয়ানকে তার মূল্য দিতে হয়, কারণ লিন অনেক দামি দামি জিনিস ভাঙছিল। শেষ পর্যন্ত বাড়ি গিয়ে সবার কাছে সে ধরা পড়ে। সবাই বুঝে যায় যে সে নাটক করছে। লিয়ান তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে তাকে একটা রুমে আটকে রাখে। সেখান থেকেও সে দরজা ভেঙে বের হয়ে যায়। দরজা ভেঙেই দেখে সামনে লিয়ান দাঁড়িয়ে আছে। লিয়ান তাকে কোলে নিয়ে বেডে চলে যায়। এরপর তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু লিন না করে। আবারও যাও এবং তার অ্যাসিস্ট্যান্ট সবকিছু দেখে। যাও বুদ্ধি করে দুধে অ্যালকোহল মিশিয়ে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাঠায় লিনের জন্য। লিন সেটা খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এরপর তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙে। ঘুম ভেঙে গত রাতের কথা মনে পড়ে অনেক লজ্জা পায়। আবার পাশে লিয়ানকে দেখে আরও বেশি লজ্জা পেয়ে যায় এবং বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে। তখন সেখানে যাও আসে। যাও একটি হোটেলে ঠিক করেছে 4 মিলিয়ন টাকা দিয়ে লিন এবং লিয়ানের বিয়ের জন্য। তাই তখন তার সেটা দেখার জন্য যায়। তারা স্কুটি করে যায়। মায়ের স্কুটি দেখে যাও বলে, আমরা স্কুটি করে আসলে লোকজন কিন্তু আমাদের নকল ভাবতে পারে, তুমি কেন গাড়ি কিনছো না? লিন বলে, যা বাঁচানো দরকার সেটা বাঁচাও, আর যা খরচ করা দরকার সেটা করো, তুমি এসব বোঝো না? যাও বলে, তাহলে আমি এখনই হোটেলের ম্যানেজারকে ফোন করে বলি যেন এসে আমাদেরকে রিসিভ করে। লিন তখন তাকে আটকিয়ে বলে, না সেটার দরকার নেই, মনে রাখবে আমি শান্তভাবে সবকিছু করতে চাই, তোমার বাবার কথা একদমই তুলবে না। যাও বলে, ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। ছোট বাচ্চাটা সত্যি খুব ভালো। লিন তখন খুবই খুশি হয়ে যায়। এরপর তারা ভেতরে চলে যায়। সেখানকার হেড কাজের লোক সব কাজের লোকদেরকে বলে, এই সবাই শুনে রাখো, আজ স্যার বিশেষভাবে নির্দেশ দিয়েছেন কিছু ইম্পর্টেন্ট অতিথি আসবে এঙ্গেজমেন্টের জন্য, তাদের ভিআইপি হিসেবে ট্রিট করবে, কোনো ভুল হলে খুব খারাপ কিছু হবে। সবাই বলে, জি ঠিক আছে। একজন এসে বলে, আমার কাছে একজন ক্লায়েন্ট আছে, তারা ভাড়া নেওয়ার কথা বলেছে, কিন্তু বস তাকে বাজে ইঙ্গিত করেছে। তখন লিন এবং যাও ভেতরে চলে আসে। তাকে দেখে মেয়েটি চলে যায়। যাও বলে, এখানে সব খারাপ কাজ হয়, আগে জানতাম না। বস বলে, এই ছেলে, সাহস তো কম না, আমাকে অপমান করছো, এই বলে তাকে মারতে যায়। লিন বলে, আমার ছেলেকে একবার ছুঁয়ে দেখো কি করি। বস জিজ্ঞেস করে, এটা তোমার ছেলে? আরও বলে, তুমি দেখতে তো নিরীহ, অথচ বিয়ের আগে বাচ্চা, কতটা লজ্জাহীন। লিন রেগে গিয়ে বলে, কি বললে? তুমি কি জানো এসব কথার মানে কি? বস বলে, এই মেয়ে, সাহস তো কম না, আমার মুখের উপর ইনসাল্ট করছো। এরপর চিৎকার করে বলে, কেউ আসছো, ওদের এখান থেকে বের করে দাও। তখন সেখানে ইন এবং মিন চলে আসে। তাদের দেখে বস বলে, এরা তো শাও স্যারের স্পেশাল অতিথি। তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি এঙ্গেজমেন্টের জন্য এসেছেন? ভেতরে আসুন। ইন লিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? এটা 5 স্টার হোটেল, এটা তুমি এফোর্ড করতে পারবে? মিন বলে, সবাই তো আমাদের মতো লাকি না যে শাও স্যারের ইনভেস্টমেন্টটা পাবে। আসলে শাও লিয়ানের পদবী, লিয়ান তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট দিয়েছিল, সেজন্যই তাদের এত বেশি ভাব, কিন্তু তারা এটা জানে না যে শাও আসলে লিয়ান। মিন আরও বলে, কিছু মানুষ সারা জীবন শুধু অন্যের সেবা করে কাটায়। বস বলে, তাহলে তোমরাই শাও স্যারের লোক, নিশ্চিন্ত থাকো, স্যার নিজে বলেছে আজ আপনাদের ভিআইপি ট্রিটমেন্ট দিতে। মিন বলে, আজ আমাদের এঙ্গেজমেন্ট, ভাবতেই পারিনি শাও স্যার এত ইম্পর্টেন্স দেবে। বস যাও এবং লিনকে বের করে দিতে চায়, কিন্তু নিন বলে, না, আমি চাই এই মহিলার এই বাচ্চাটা এখানেই থাকুক। আজ আমি ওকে সামনে বসিয়ে দেখাবো বড় লোক কাকে বলে আর গরিব কাকে বলে। মিন বলে, এ হচ্ছে আমার স্বামীর এক্স ওয়াইফ, আমি চাই ও থাকুক। লিন বলে, ভালোই তো, দেখি আজ কে আসলে হাসির পাত্র হয়। এই বলে সে একটি চেয়ার নিয়ে বসে যায়। বস তাকে বলে, উঠে দাঁড়াও, এটা কি তোমার বসার জায়গা? লিন বলে, তুমি তো আমাদের কিছু জিজ্ঞাসাই করনি, কিভাবে জানলে আমরা কি অর্ডার দেব? তাহলে বুঝতে পারলে কি করে বসতে পারি কিনা? আমি প্রতিদিন এত মানুষ দেখি, কে ধনী আর কে গরিব এক নজরেই বুঝতে পারি। এরপর থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে সে চেয়ারে মিনকে বসতে দেয়। মিন লিনকে বলে, দেখেছো, সবাই আমাদের মতো ভাগ্যবান না, শাও স্যারের নজরে পড়ে এক লাফে উপরে উঠতে পারে। ইনার মা বলে, ভালোই হয়েছে, আমার ছেলে ওর সাথে ডিভোর্স করেছে, ও তো আমাদের ভাগ্যই আটকে রেখেছিল। যা ওয়েটারকে বলে, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, আমাদের খাবার এখনো আসেনি। বস বলে, এটা 5 স্টার হোটেল, এখানে এক টেবিলে 30,000 টাকা লাগে, তোমরা কি এর খরচ দিতে পারবে? ইন বলে, খরচ দিতে না পারার লোক বলে না কেন তারা এটা যাও।
যাও বলে তুমি নিজেই নিতে পারবে তো। ইন বলে কে বলেছে আমি পারবো না। লিন তখন বলে তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো? তুমি তো যা আয় করো তাই খরচ করো, নাকি অন্য কোনো পথ ইউজ করছো? ইনের মা তখন বলে তুমি আমাদের ইনসাল্ট করছো। কয়েকদিন পর যখন টাকা আসবে তখন দেখবো কে হাসে, তো বেশি কথা বলো না। বস বলে ভিআইপিদের সাথে খারাপ বিহেভ করলে রেজাল্ট ভালো হবে না। এরপর সেখানে খাবার আসে। বস ইনকে জিজ্ঞেস করে কি ধরনের খাবার চান। ইন বলে সবচেয়ে দামি। বস বলে অবশ্যই, আমাদের সবচেয়ে দামি প্যাকেজ 8 মিলিয়ন। ইন বলে এত দাম, এত টাকা নষ্ট করা ঠিক হবে না। মিন বলে কি হলো, এখন তো অনেক টাকা, আগের মতো তো আর রাস্তার পাশের 28 টাকার খাবার না। বস বলে সত্যি তো, এদের সব কথা শুনে আর সবকিছু দেখে তো ভিআইপি মনে হচ্ছে। বস আরও বলে কিন্তু এখনো তো পুরো টাকাটা আসেনি, এই অনুষ্ঠানের জন্য আগে 20% অ্যাডভান্স দিতে হবে, কিন্তু ইনভেস্টমেন্টের টাকা এখনও আসেনি। মিন তখন রেগে গিয়ে বলে তাহলে কি বাড়ি বন্ধক রেখে টাকা দিতে হবে? যাও বলে এই বিলাসবহুল 5 স্টার হোটেল, আর তোমরা এর থেকে রাস্তার পাশের হোটেলে যাও। ইন বলে এই বেয়াদব ছেলে, তোমাদের পরিবারের স্ট্যাটাসই বা কত, যাও সেটা বুক করতে চায়। ইন চিটকেরি করে বলে এই নাও, ওরা নাকি 8.88 মিলিয়নের এঙ্গেজমেন্ট প্যাকেজ বুক করবে। সবাই তখন হাসাহাসি করে। বস বলে তুমি কি জানো 8.88 মিলিয়ন কত টাকা? মিন বলে তোমার এই গরিব মা সারা জীবন নুডলস বিক্রি করলেও এত টাকা রোজগার করতে পারবে না। ইন বলে বড় বড় কথা বলছো, নিজের পকেটে টাকা আছে কিনা সেটাও আগে দেখো। লিন তখন হেসে হেসে বলে এই যুগে কিছু কিছু মানুষ নিজের ব্যাপারে নিজেই মিথ্যা কথা বলে আকাশে উঠে যাচ্ছে। এরপর দেখা যায় ইন বসকে বলে আজ যদি এমএ সার্ভিস দেয় তাহলে আমি এই হোটেলের সবচেয়ে দামি বিয়ের প্যাকেজ বুক করব। বস বলে ভিআইপি নিজে বলেছে, দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি কাজ করো। আরও বলে আমি তোমাকে ঠকাবো না, যদি সত্যি ভালো সার্ভিস পাই এই অর্ডারের কমিশন শুধুই তোমার, কয়েক লাখ টাকা। ইনের মা বলে তুমি আগে নিজেই তো আমাদের ফ্রি সার্ভেন্ট ছিলে, আমাদের সেবা করতে করতে ইউজড হয়ে গেছো তাই না? মিন বলে ঠিকই, এরা তো সারা জীবন অন্যের সেবা করার জন্যই জন্মেছে। ইন বলে যেহেতু এই বাজে মেয়ে এখনও রাজি না, তাহলে এই সুপার লাক্সারি বিয়ের প্যাকেজটাই বুক করো। লিন তখন তার কার্ড চেপে ধরে বলে এতক্ষণ দিয়ে তো আর একটু সার্ভিস দিতে সমস্যা কি, এবং মনে মনে ভাবে ওদের সম্মানটাই তো মাটিতে মিশিয়ে দিতে হবে। সে তখন কার্ডটা নিয়ে বলে সম্মানিত অতিথিরা, আমি আপনাদের সার্ভিস নিতে পেরে আনন্দিত। ইন বলে আচ্ছা তো ভাব নিচ্ছ কেন, আগে চা ঢালো। মিনকে চা দাঁতে খেলে বলে আমরা কিন্তু 8.88 মিলিয়নের প্যাকেজ নিয়েছি, তুমি হাঁটু গেড়ে সার্ভিস দিবে তবেই তো মানাবে। মা বলে শোনো, টাকার জন্য একটু নিচে হওয়া খারাপ কিছু না, এইটাই তো তোমার ভাগ্য আর এটাই তোমার প্রাপ্য। যাও। আরও বলে হাঁটু তো তোমাদের মতো লোকদের গড়ায় দরকার। এনার মা রেগে গিয়ে বলে আই বেয়াদব ছেলে, কি বলছো? যাও বলে তোমাদের মতো লোকদের কবরে থাকা উচিত। এটা শুনে ইনের মা কিছু বলতে যাবে তখনই তার কথা আটকে যায়, মানে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। ইন এটা দেখে রেগে গিয়ে বলে আজ তোদের একটা শিক্ষা দিতেই হবে যাতে সারা জীবন মনে রাখিস। এই বলে যাওয়ের দিকে এগিয়ে যায় মারার জন্য। লিন তাকে আটকে নেয় এবং গলা ধরে উঁচু করে ফেলে। মিন তাকে বলে আই গরিব, আমরা ভিআইপি, তুই কিভাবে আমার সাথে এমন বিহেভিয়ার করিস? যাও বলে ভিআইপি নাকি? আমার মনে হচ্ছে তোমরা ছোট বাচ্চাটাকেই শুধু টার্গেট করছো, তুমি দেখছো তো ওরা আমাকে মারতে চাইছিল। বস বলে ভিআইপি চাইলে যাকে খুশি তাকে অপমান করতে পারে, তোমাদের মতো গরিবদের তো সারা জীবন অপমানই সহ্য করতে হয়। এরপর সে তাদেরকে সেখান থেকে বের করে দিতে বলে। সেখানে গার্ড আসে। যাও বসকে বলে আপনি আমাদের সাথে এমন করতে পারেন না। লিন বলে এমন ব্যবহারের শাস্তি আপনাকে পেতেই হবে। এটা শুনে বস রেগে গিয়ে লিনকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে তারা বুলি করতেই পারে। যাও তখন ঘড়ি দিয়ে তার বাবার কাছে একটা ভয়েস মেসেজ পাঠাইছে, মাকে কেউ বুলি করছে, তাড়াতাড়ি এখানে চলে এসো। এটা শুনে লিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে বডিগার্ড নিয়ে এসো, আমি দেখতে চাই কার এত সাহস, কে এত সাহস দেখাচ্ছে। এই বলে তারা সেখানে যাওয়ার জন্য বের হয়। এদিকে ইনার মা যাকে বলে তোমার বাবাকে ডাকলেও সত্যি কোনো লাভ নেই, সে এলেও কিছুই করতে পারবে না। মিন লিনকে বলে এই বোকা, আজ তোকে একটা উচিত শিক্ষা দেব, এই দুনিয়ায় টাকার সামনে তোর জীবনের কোনো ভ্যালু নেই, এটাই তুই বুঝতে পারবি। বস বলে স্যার সরি, আমাদের সার্ভিসে প্রবলেম হয়েছে, আমরা ওদের এখনই বের করে দিচ্ছি। ইন আবারও বলে না, আমি চাই এই মেয়েটা এখানেই থাকুক এবং আমার কাছে ক্ষমা চাক। যাও বলে গরিবদের কি সময়ের কোনো দাম নেই? ইন বলে এখনই আমার সামনে এসে ভালো করে তাড়াতাড়ি ক্ষমা চাও। লিন একটা টেবিল উঁচু করে ভয় দেখায়, গার্ডকে যাও ধরে নেয়। বস বলে আজকে আমাদের হোটেলে একটা ডিল হারিয়েছে, এটাও যদি হারায় তাহলে আমি তোমার ছেলের হাত ভেঙে দিব। এটা শুনে লিন ভয় পেয়ে যায় এবং হাঁটু গেড়ে মাফ চায়। এটা দেখে ইন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিন বলে প্রথমে এমন করে দিলে এত ঝামেলা হতো না। যাও বলে তোমরা কি জানো আমরা কারা? আমার মাকে, আমার মা শাও পরিবারের বউ, আমার বাবা এখানে সারপ্রাইজ ওয়েডিং প্ল্যান করেছিল। এটা বলে সে একটা কার্ড ফেলে দেয়। বস কার্ডটা দেখে বলে এরা কি কোনো বড়লোক পরিবারের লোক নাকি? ইন বলে তুই কি বলতে চাইছিস? যে আমাকে 100 মিলিয়ন ইনভেস্ট করেছে সে আসলে তোর বাবা, তোর নিজেরই বাবা, বুঝতে পেরেছিস? যাও বলে হ্যাঁ শাওলিয়ান এই শহরের সবচেয়ে বড় লোক। বস কান্না করতে করতে বলে আমি তোমাকে আগে চিনিনি। মিন হেসে বলে তুমি কি এই বাচ্চার কথা বিশ্বাস করো?
বস বলে কিন্তু এই ব্ল্যাক কার্ডটা সত্যি আসল মনে হয়। ইন বলে এমন কার্ড তো বাজারে আরও কপিও আছে। যাও বলে আসল কিনা সেটা তখনই বোঝা যাবে যখন আসল মানুষটা সামনে আসবে। এই বলে সে বাবাকে কল দেয়। মিন ঘড়ি কেড়ে নিয়ে বলে, শাওনিয়ান, যদি সত্যিই তুমি হও তাহলে এখনই চলে আসো, না হলে তুমি তোমার স্ত্রীকেও হারাবে। ইন বলে এই বাচ্চাটা অভিনয়ও বেশ ভালো, কার্ডে আবারও নাম লেখা, দেখে মনে হচ্ছে এর আগেও এভাবে প্রতারণা করেছে। আরও বলে ওদেরকে ধরে নিয়ে যাও, আজ এমন শিক্ষা দাও যাতে জীবনেও ভুলতে না পারে। এসব শুনে লিয়ান ড্রাইভারকে বলে দ্রুত গাড়ি চালাতে। আরও বলে আজ ওদেরকে 1000 গুণ বেশি মূল্য দিতে হবে। বস বলে থামো, এই কণ্ঠটা, এটা তো শাও স্যারের কণ্ঠ। স্যার এত বড় লোক, সে কি এমন একজন মহিলাকে পছন্দ করবে? এটা স্যারের সত্যি স্ত্রীর সন্তান হবে নাকি? মিন বলে হ্যাঁ, এই ছেলেটার কথা ভুলে যেও না, ও মিথ্যা বলতে ওস্তাদ। যাও বলে আমি তোমাদের মতো অ্যাক্টিং করি না। তারপর সে বসকে বলে দরকার হলে তাদের ব্যাংক কার্ড চেক করো, শেষে যেন একটা টাকাও না পাওয়া যায়। ইনের মা বলে কি বলছো, আমাদের কাছে টাকা নেই, এটা কিভাবে সম্ভব? বস বলে ঠিকই তো, আমরা শুরু থেকে কোনো টাকা দিতে দেখিনি। ইন বলে আমি 20% ডিপোজিট দিয়েছি, আজ আমি এই মেয়েটাকে আর বাচ্চাটাকে সায়স্তা করব। বস বলে আজ তুমি ভিআইপি, ওদের তোমরা যা খুশি করো। ইনের মা বলে তাহলে ওদেরকে বলো হামাগুড়ি দিয়ে এসে সার্ভিস করুক। লিন তখন তাদেরকে বলে যদি নিজেদেরকে ঠিক রাখতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু ছেলের দিকে তাকিয়ে সে বাধ্য হয়ে হাঁটু গেড়ে চা দেয়, আর এসব অ্যাসিস্ট্যান্ট লিয়ানকে দেখায়। লিয়ান রেগে আগুন হয়ে বলে এই লোকগুলোকে তো একদম সীমা ছাড়িয়ে গেছে, তাড়াতাড়ি করো। তখন সেখানে একজন এসে বলে বস একটা সমস্যা হয়েছে, স্যার নিজে চলে এসেছে। বস অবাক হয়ে বলে কি, সে এখানে কেন? তাহলে কি এই মেয়ে আর বাচ্চার সাথে তার কোনো সম্পর্ক আছে? ইনের মা বসকে বলে সে কিন্তু আমার ছেলের ইনভেস্টর, আমরা কোনো ঝামেলায় জড়াতে পারি না, আমাদের আজকের ব্যাপারগুলো সে যেন না জানতে পারে। এরপর তারা সেখান থেকে চলে আসে। তখন সেখানে লিয়ান এসে পৌঁছায়। এরপর সে তাকে বলে সে গিয়ে লিনকে বাঁচিয়ে নিয়ে আসে। গাড়িতে এসে সে তার ক্ষতে মলম লাগিয়ে দেয়। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ইনের সাথে ইনভেস্টমেন্ট ক্যান্সেল করে দিতে। ইনভেস্টমেন্ট ক্যান্সেল হয়েছে শুনে ইনরা শাওয়ের অ্যাড্রেস নিয়ে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে লিয়ানরা। যাওকে দেখে ইন বলে এ কি ছোট স্যার যাও? মিন বলে হ্যাঁ সত্যিই ছোট স্যার। মাও বলে সে আসলে ছোট স্যার। সবাই ব্যাপারটা বুঝতে পেরে কান্না করে বলে স্যার এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি ওই লিন পরিবারের মহিলার কথা শুনবেন না, ও সব মিথ্যা বলছে। মা বলে হ্যাঁ স্যার, এর মধ্যে নিশ্চয়ই ভুল আছে, ওই মহিলা সত্যিই পাগল, আর ও সবকিছু মিথ্যা বলছে, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে স্যার, আপনাকে ধোকা দিচ্ছে। লিয়ান বলে খুবই ফানি, আমি কি আমার নিজের স্ত্রীকে বিশ্বাস করব না নাকি তোমাদের বিশ্বাস করব? যাও বলে মাই আমার সবকিছু, যে কেউ তাকে সন্দেহ করবে সে পুরো শাও পরিবারের শত্রু হয়ে যাবে। ইন তখন লিনকে বলে আমরা 3 বছর ধরে প্রেম করেছি, 5 বছরের বিয়ে ছিল, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। লিন বলে হ্যাঁ তুমি একসময় আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলে। ইন বলে তুমি কি এখন আমাকে ক্ষমা করতে পারো? লিন একদম তার জায়গা মতো লাথি মারে এবং বলে 3 বছর প্রেম, 5 বছর বিয়ে, তারপরও তুমি প্রতারণা করেছো, বিয়ের রাতেই অন্য নারীর সাথে ছিলে, এমনকি আমাকে মারার চেষ্টাও করেছো, এখন তোমার কি মুখ আছে আমার কাছে ক্ষমা চাইতে আসার? এরপর সে মিনকে থাপ্পড় মেরে বলে তুমি আমার দুর্বলতাকে ব্যবহার করে কুকুরের মতো ব্যবহার করছো। এরপর সে ইনের মাকে বলে আমাকে তো প্রতিদিন পরিকল্পনা করে অপমান করেছো। এই লিনের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। লিন তাকে লাথি মেরে ফেলে দেয়। লিন তাদেরকে শহর থেকে বের করে দিতে বলে। তখন মিন জিয়েকে দেখিয়ে বলে এটা তো তোমার সন্তান, এর জন্য তোমার মায়া হচ্ছে না, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়, আর এরপর তারা বাড়িতে চলে যায়। এরপর আবারও সিন শিফট হয়, দেখা যায় নেক্সট সিনে তারা বাড়িতে আছে। রাতে লিয়ান আর লিন গল্প করছিল। গল্পের এক পর্যায়ে লিয়ান লিনকে বলে ছোট বাচ্চাটা একটা বোঝ যায়, চলো আমরা প্ল্যানিং করতে থাকি। এরপর তাদের খুব সুখী একটা ম্যারিড লাইফ দেখানো হয়, আর এরই মধ্যে দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। তো এই ছিল আজকে আমাদের ড্রামাটি। কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।